একটা ছোট ছেলে যে ক্লাসে বসে খুনের গল্প লেখে। শুরুতে সবাই ভাবে এটা শিশুর কল্পনা, কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন সেই গল্পের জায়গা, মৃত্যুর পদ্ধতি, এমনকি লাশ লুকোনোর স্থান সবকিছু বাস্তবের সঙ্গে মিলে যেতে থাকে। একজন ম্যাজিস্ট্রেট বিষয়টা হালকাভাবে নেন না। তিনি নিজে তদন্তে নামেন। একটা পরিত্যক্ত গ্রাম, বহু বছর ব্যবহার না হওয়া একটি পুকুর, আর সেখান থেকেই উঠে আসে একটি মানুষের কঙ্কাল। এখন প্রশ্ন আর গল্প নিয়ে নয়, প্রশ্ন একটাই, এই সত্যগুলো একটি বাচ্চা জানল কিভাবে? সে কি কাউকে দেখেছে, নাকি কেউ ইচ্ছে করে তাকে এসব বলছে? কিন্তু তদন্ত যত এগোয় তত পরিষ্কার হয়, এই খুনগুলোর সূত্র বর্তমানের নয়। এই রহস্যের শিকড় লুকিয়ে আছে ৩০ বছর আগের এক চাপা দেওয়া অপরাধে। আর সবচেয়ে অস্বস্তিকর সত্য হল, এই গল্পগুলোর সঙ্গে ছেলেটার নিজের জন্মের একটা অদ্ভুত যোগ আছে। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝব একটি শিশুর গল্প কিভাবে একটি পুরনো খুনের দরজা খুলে দেয়। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ সত্যটা চুপচাপ ভয় ধরিয়ে দেয়। শুরুতে আমরা জন নামের একজন ম্যাজিস্ট্রেটকে দেখি। তিনি সম্প্রতি হাসপাতাল থেকে ডিসচার্জ পেয়েছেন এবং তার বন্ধু রঞ্জনের সাথে বাড়ি ফিরে আসেন। একটি দুর্ঘটনার কারণে জনের নাক ভেঙে যায়, তাই নাকের অবস্থান ঠিক রাখার জন্য তিনি সবসময় একটি বিশেষ ধরনের মাস্ক পরেন। কয়েকদিন পর জন তার বন্ধু রঞ্জনের বাড়িতে যান। সেখানে রঞ্জনের স্ত্রী ডক্টর শালিনী, যিনি একজন শিশু মনোবিজ্ঞানী, জনকে বলেন গতকাল তার কাছে একটি খুব অদ্ভুত কেস এসেছে। নিতিন নামের একটি ছেলে, যে 2nd গ্রেডে পড়ে। আসলে সেদিন স্কুলে শিক্ষক বাচ্চাদের গল্প বলতে বলেছিলেন। সব বাচ্চা মজার মজার গল্প বললেও নিতিন বলে একটি খুনের গল্প। 2nd গ্রেডের একটি বাচ্চার মুখে এমন গল্প শোনা সত্যিই অস্বাভাবিক। এই কারণেই স্কুল কর্তৃপক্ষ ডক্টর শালিনীকে ডেকে পাঠায়। ডক্টর শালিনী নিতিনের সাথে কথা বলেন, কিন্তু তার আচরণ একেবারেই স্বাভাবিক মনে হয়। তিনি ভাবেন হয়তো নিতিন এই গল্প কোনো টিভি সিরিয়াল বা মুভিতে দেখেছে। এরপর জন প্রতিদিনের মতো মাস্ক পরেই আদালতে যান এবং নিজের কাজ চালিয়ে যান। কিন্তু হঠাৎ একদিন ডক্টর শালিনী জনকে দেখা করতে ডাকেন এবং বলেন, আপনি কি নিতিনের কথা মনে আছে? আজ ক্লাসে শিক্ষক যখন বাচ্চাদের গল্প লিখতে বললেন, তখন নিতিন আবার সেই একই খুনের গল্প লিখেছে। এই গল্পে বলা হয়েছে একজন মানুষকে একটি পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়েছে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল, নিতিন সেই জায়গার নামও স্পষ্টভাবে লিখেছে। জন জিজ্ঞেস করেন সে কোন জায়গার নাম লিখেছে। ডক্টর শালিনী বলেন, করবোট নামের একটি গ্রাম, যা আলাপ্পুঝা জেলায় অবস্থিত। নিতিন কখনো এই গ্রামে যায়নি, এমনকি এই নাম সে কোথাও শোনেও নি। এরপর জন নিতিনের পরিবার সম্পর্কে জানতে চান। ডক্টর শালিনী জানান নিতিনের বাবা মারা গেছেন। সে তার মায়ের সাথে থাকে, আর তার মা একজন গ্রাফিক ডিজাইনার। তারা আগে বেঙ্গালুরুতে থাকতেন, সম্প্রতি কেরালায় শিফট হয়েছেন। যখন নিতিনের মাকে এসব কথা জানানো হয়, তিনি বলেন, আপনি হয়তো বেশি ভাবছেন, ও একটা বাচ্চা, কোথাও গল্প শুনেছে, দয়া করে ওকে শান্তিতে থাকতে দিন, ওকে বিরক্ত করবেন না। এরপর জন ডক্টর শালিনীকে বলেন তিনি কি একবার নিতিনের সাথে দেখা করতে পারেন। ডক্টর শালিনী ব্যবস্থা করে দেন। জন যখন নিতিনের সাথে দেখা করেন, নিতিন জনের মুখে থাকা মাস্কটিকে সুপারহিরোর মাস্কের মতো মনে করে। ধীরে ধীরে জন আর নিতিনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। জন নিতিনের লেখা সেই খুনের গল্প পড়েন। কথা শেষ করে জন বাড়ি ফিরে আসেন, কিন্তু সেই গল্প তার মাথা থেকে বের হয় না। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন নিতিন যে গ্রামটির নাম লিখেছে, অর্থাৎ করবোট গ্রামে, তিনি নিজে গিয়ে সত্যটা খুঁজে বের করবেন। পরদিন জন তার ড্রাইভারকে নিয়ে করবোটের উদ্দেশ্যে রওনা দেন। তিনি স্থানীয় থানায় যান। যেহেতু জন একজন ম্যাজিস্ট্রেট, পুলিশও তাকে সাহায্য করতে রাজি হয়। নিতিনের গল্প অনুযায়ী করবোট গ্রামে একজন মানুষকে পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। জন পুলিশকে জিজ্ঞেস করেন, এই এলাকায় কি এমন কোনো পুকুর আছে যেটা বহু বছর ধরে ব্যবহার করা হয়নি? পুলিশ জানায় এমন একটি পুকুর আছে। সবাই সেই পুকুরের কাছে যায়। ডুবুরি নামিয়ে পুকুরে ভালোভাবে তল্লাশি চালানো হয়। কিছুক্ষণ পর হঠাৎ করে পুকুরের ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার হয়। এর মানে একটাই, নিতিন যে গল্প লিখেছিল সেটাই বাস্তব ঘটনা। সত্যি সেখানে কাউকে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। এখন জন গভীর চিন্তায় পড়ে যান। নিতিন কিভাবে জানল এই খুনের কথা? কে তাকে এসব গল্প বলছে? জন একজন রিটায়ার্ড কনস্টেবলের সাহায্য নেন এবং তাকে জিজ্ঞেস করেন, এই এলাকায় কি এমন কোনো জলাভূমি বা কাদাময় জায়গা ছিল যেখানে সমুদ্র থেকে আনা পচা মাছ ফেলা হতো? রিটায়ার্ড কনস্টেবল তাদের সেই জায়গায় নিয়ে যান।
কিন্তু এখন সেখানে আর কোনো জলাভূমি নেই। তার বদলে সেখানে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল বিল্ডিং। এরপর কনস্টেবল বলেন, স্যার, আজ থেকে প্রায় 25 বছর আগে এখানে একটা জলাভূমি ছিল, কিন্তু যখন এখানে রিয়েল এস্টেটের বুম শুরু হয় তখন এই জলাভূমির জমির দাম হঠাৎ করেই অনেক বেড়ে যায়। এই জায়গাটার মালিক ছিল জোহান্নার নামের একজন লোক। সে রাজনীতির সঙ্গে জড়িত ছিল, কিন্তু মদের নেশাই শেষ পর্যন্ত তাকে ডুবিয়ে দেয়। নেশাগ্রস্ত অবস্থায় সে এই জলাভূমিতেই পড়ে গিয়ে মারা যায়। এই কথা শুনে জন চমকে ওঠেন, কারণ নিতিনের বলা দ্বিতীয় গল্পটাও একদম সত্যি প্রমাণিত হয়। জন সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে আসেন এবং শর্মিলাকে পুরো ঘটনাটা খুলে বলেন। সেই দিন শর্মিলা তার স্বামীর পুরনো কেস ফাইলগুলোর কথা তুললে জন সেগুলো পরীক্ষা করতে রাজি হয়ে যান। পরদিন শর্মিলা, নিতিন এবং জন একসাথে তাদের পুরনো বাড়িতে যান। জন ঘণ্টার পর ঘণ্টা ধরে শর্মিলার স্বামীর সব ফাইল খুঁটিয়ে দেখেন, কিন্তু নিতিনের লেখা গল্পের সঙ্গে মিলে যায় এমন কোনো কেসই তিনি খুঁজে পান না। সেই রাত তারা সেখানেই থেকে যায়। রাতের মাঝখানে হঠাৎ জনের ঘুম ভেঙে যায়। মনটা হালকা করার জন্য তিনি ঘরের ভেতর একটু হাঁটতে বের হন। ঠিক তখনই শর্মিলা আর নিতিনের ঘরের সামনে দিয়ে যেতে গিয়ে তিনি এমন কিছু দেখেন যাতে তার চোখ ছানাবড়া হয়ে যায়। আসলে নিতিনকে এইসব খুনের গল্প শোনাচ্ছে অন্য কেউ নয়, তার নিজের মা শর্মিলা। সবচেয়ে ভয়ের বিষয় হল মা আর ছেলে দুজনেই ঘুমিয়ে আছে। শর্মিলা ঘুমের মধ্যেই নিতিনকে গল্প শোনাচ্ছে, আর সেই গল্প নিতিনের অবচেতন মনে গেঁথে যাচ্ছে, যেটা সে পরে জনকে বলে। এই দৃশ্য দেখার পর সকালে জন একাই বাড়ি ফিরে আসেন এবং পরে রঞ্জন ও ডক্টর শালিনীকে সবকিছু জানিয়ে দেন। কয়েকদিন পর জন আবার শর্মিলার সঙ্গে দেখা করেন এবং তাকে বলেন, নিতিনকে যে গল্পগুলো শোনাচ্ছে সে আর কেউ নয়, তুমি নিজেই। এই কথা শুনে শর্মিলা স্তব্ধ হয়ে যায়, কারণ তার মনে তো কোনো খুনের গল্পের স্মৃতিই নেই। তাহলে সে এসব গল্প নিতিনকে কিভাবে শোনাচ্ছে? জন শর্মিলাকে ডক্টর শালিনীর কাছে নিয়ে যান। পরীক্ষার পর ডক্টর শালিনী জানান, এই গল্পগুলো শর্মিলার মনে সচেতনভাবে নেই, এগুলো রয়েছে তার অবচেতন মনে। আসলে শর্মিলা ছোটবেলায় কারোর কাছ থেকে এই গল্পগুলো শুনেছিল। স্মৃতিগুলো মুছে গেলেও গল্পগুলো তার মনের গভীরে রয়ে গেছে। পরদিন জন শর্মিলার বাবা মায়ের বিষয়ে জানতে চান। শর্মিলা বলেন, তার মা ওয়াটার অথরিটির একজন সাধারণ ক্লার্ক ছিলেন, আর বাবা তার 2 বছর বয়সেই মারা যান। তাই তার পক্ষে এমন রক্তাক্ত গল্প শোনানো অসম্ভব। জন বলেন, এটা তো হতে পারে তুমি এই গল্পগুলো কোনো আত্মীয় বা পারিবারিক বন্ধুর কাছ থেকে শুনেছ? শর্মিলা উত্তর দেয়, সত্যি বলতে কি তার কিছুই মনে নেই। এরপর জন তার এক বন্ধুর সাহায্যে শর্মিলার বাবা মায়ের অতীত খোঁজেন। তখনই জানা যায় বিশ্বনাথন নামের একজন ব্যক্তি শর্মিলার পরিবারের খুব ঘনিষ্ঠ ছিল। বিশ্বনাথন এখন খুব বয়স্ক, একটি ফটোকপি দোকান চালায়। জন আর শর্মিলা তার কাছে গেলে শর্মিলা নিজের পরিচয় দেয়। বন্ধুরা, শর্মিলার মায়ের নাম ছিল রাধামণি। বিশ্বনাথন যখন জানতে পারে শর্মিলা রাধামণির মেয়ে, সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফিরলে ডক্টর লেনি তাকে বলেন, বিষয়টা খুব সিরিয়াস। শর্মিলা ছোটবেলায় যে খুনের গল্পগুলো শুনেছিল সেগুলো এখনও তার অবচেতন মনে আছে, আর এখন সেই গল্পগুলো তার ছেলেও জানে। ডক্টরের কথা শুনে বিশ্বনাথন ভেঙে পড়ে এবং সব সত্য স্বীকার করে নেয়। সে বলে, রাধামণির স্বামীর মৃত্যুর পরও তার বাড়িতে আমার যাতায়াত ছিল। আমি তখন ইউনিয়ন লিডার ছিলাম, ছোটখাটো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আমি আর রাধামণি একে অপরকে পছন্দ করতাম, কিন্তু সমাজের ভয়ে আমরা এগোতে পারিনি। রাজনীতির স্বার্থে আমি কিছু খুন করিয়েছিলাম, নিজে খুন করিনি, মানুষ ভাড়া করে করিয়েছিলাম। মদের নেশায় গিল্টিতে ভুগে আমি এসব কথা রাধামণিকে বলে ফেলতাম। সে তখন তার ছোট মেয়েকে কোলে নিয়ে সব কথা শুনত। সম্ভবত সেখান থেকেই এই গল্পগুলো শর্মিলার অবচেতন মনে ঢুকে যায়। জন তখন বিশ্বনাথনকে বলেন, কাল ডিসচার্জ পেলেই তোমাকে গ্রেফতার করা হবে। কিন্তু শর্মিলা বলে তার অফিসে জরুরি মিটিং আছে। বাকিরা নিতিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। সবাই চলে গেলে শর্মিলা আবার বিশ্বনাথনের কাছে আসে এবং বলে, এই সব ঘটনা অনেক আগের। আপনি আমার মায়ের বন্ধু ছিলেন। এই বয়সে আমি চাই না আপনাকে শাস্তি পেতে হোক। সে বিশ্বনাথনকে টাকা দেয় এবং বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে আসে। এদিকে জনও জানতে পারে শর্মিলা বিশ্বনাথনকে হাসপাতাল থেকে নিয়ে গেছে। রঞ্জন বলে, এই বয়সে তাকে ছেড়ে দিলেই বা কি? ঠিক তখনই নিতিন জিজ্ঞেস করে, হাসপাতালের সেই বুড়ো লোকটা রাধামণির নাম নিচ্ছিল কেন? নিতিন বলে, সে জানে রাধামণি কিভাবে মারা গিয়েছিল।
এদিকে শর্মিলার বাড়ির কলিং বেল বাজে। দরজা খুলতেই দেখা যায় বিশ্বনাথন সামনে দাঁড়িয়ে। সে ভিতরে ঢুকে বলে, রাধামণি আমাকে বারবার রাজনীতি ছাড়তে বলেছিল, কিন্তু আমি ছাড়িনি। একদিন মনে হলো ও যদি আমার অপরাধ ফাঁস করে দেয়, আমার সব শেষ হয়ে যাবে। তাই আমি রাধামণিকে খুন করি। এবং আজ তুমি আর তোমার ছেলে সব জানো, তাই আমাকে তোমাদের দুজনকেই মারতে হবে। ঠিক সেই সময় নিতিন জনকে রাধামণির মৃত্যুর গল্প বলে দেয়। জন বুঝে যান শর্মিলার জীবন এখন বিপদের মধ্যে। তিনি দ্রুত গাড়ি নিয়ে শর্মিলার বাড়ির দিকে ছুটে যান। ভিতরে তখন বিশ্বনাথন শর্মিলার ওপর হামলা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে বিশ্বনাথনের পা পিছলে যায়। সে নিচে পড়ে মারা যায়। শর্মিলা আর নিতিন বেঁচে যায়। আর এইভাবেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে বাই বাই।